100 গুণ বেশি শক্তিতে ইরানের বিরুদ্ধে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বাড়তে পারে মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি। ওমানকে নিয়ে হরমুজে নৌপথ বানাচ্ছে ইরান। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 3 শিশুসহ নিহত 11। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ট্রাম্পের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো হামলা চালালে ওয়াশিংটন তার জবাব দেবে 100 গুণ বেশি শক্তি প্রয়োগ করে। 14 আগস্ট রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে ট্রাম্পের এমন বক্তব্যের কথা তুলে ধরা হয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে পুরো ইরানকে ধ্বংস করে দেওয়ার মতো সামরিক সক্ষমতা রাখে, তবে আপাতত এমন কোনো পদক্ষেপ নেওয়ার ইচ্ছে নেই বলে দাবি করেছেন তিনি। কিন্তু ইরান যদি যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালায় তাহলে পাল্টা জবাব হবে অত্যন্ত কঠোর, এমনই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার সময় মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্র 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল। এসব যুদ্ধজাহাজের সঙ্গে বিপুল সংখ্যক যুদ্ধ বিমানও ছিল। সে সময় ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক অবকাঠামো ও সরকারি কাঠামোর ওপর ব্যাপক চাপ সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে পাল্টা প্রতিরোধের কারণে মার্কিন বাহিনীও চাপে পড়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়। কিছু প্রতিবেদনে বলা হয়, ওই সংঘাতের সময় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা চালিয়েছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এসব হামলা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করে। এদিকে ইরানও যে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেশটির সামরিক নেতৃত্বের বক্তব্যে। আইআরজিসির প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদির বক্তব্য অনুযায়ী শত্রুপক্ষের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা অর্জনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এমনকি সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম সামরিক সক্ষমতা তৈরির নির্দেশনার কথাও তিনি উল্লেখ করেছেন। এ নিয়ে নতুন করে আলোচনা এসেছে ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরির সম্ভাবনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অতীতে দাবি করেছিলেন ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরির দিকে এগোচ্ছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। তবে সামরিক বিশ্লেষকদের মতে আইসিবিএম এর কার্যকারিতা শুধু ক্ষেপণাস্ত্রের পাল্লার উপর নির্ভর করে না, এর ওয়ারহেডও গুরুত্বপূর্ণ। ইরানের কাছে কার্যকর পারমাণবিক অস্ত্র রয়েছে এমন স্বীকৃত প্রমাণ না থাকায় প্রচলিত ওয়ারহেডযুক্ত আইসিবিএম কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন সংঘাত শুরু হলে সেটি শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। এরপর জানবেন, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, চুক্তিটি ভবিষ্যতে আরও সদস্য যুক্ত করার জন্য উপযুক্ত। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এরদোগান বলেন, মিশরের এই জোটে যোগ দেওয়ার বিষয়টি সম্ভাব্য, তবে তার মতে চুক্তিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। গত 7 আগস্ট পবিত্র মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মূল শর্ত হল 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে 3 দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই বিধানকে অনেক বিশ্লেষক ন্যাটোর আর্টিকেল 5-এর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করছেন। তবে পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, এটি ন্যাটোর বিকল্প নয় এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত জোটও নয়। চুক্তির আওতায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক সমন্বয় বাড়াবে। 3 দেশ যৌথ সামরিক মহড়ার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং যৌথ প্রতিরক্ষা প্রকল্পেও কাজ করবে। স্থল, নৌ, আকাশ ও সাইবার ক্ষেত্রে যৌথ মহড়ার পরিকল্পনাও রয়েছে। মিশর এই জোটে যোগ দিলে এর ভৌগোলিক ও সামরিক গুরুত্ব আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মিশরের বিশাল সামরিক সক্ষমতা এবং সুয়েজ খালের কৌশলগত অবস্থান জোটটির আঞ্চলিক প্রভাব বাড়াতে পারে। সাক্ষাৎকারে এরদোগান হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, প্রণালীটি পুনরায় খুলে দেওয়া তুরস্কের জন্য অগ্রাধিকার এবং এর দীর্ঘস্থায়ী বন্ধাবস্থা কারও স্বার্থ রক্ষা করছে না। এদিকে হরমুজ ঘিরে চলমান সংকটের মধ্যে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের নতুন নিরাপত্তা কাঠামোকে মধ্যপ্রাচ্যে একটি পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এরদোগান বলেন, আঞ্চলিক সংকটে তুরস্ক তার প্রতিবেশীদের একা ছেড়ে যাবে না। সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তুরস্ক কাজ করবে এবং সিরিয়ার কুর্দিরাও শান্তি ও স্থিতিশীলতার অংশীদার হবে বলে জানান তিনি। গাজা প্রসঙ্গে এরদোগান বলেন, তুরস্ক গাজাকে একা ছেড়ে যেতে পারে না। গাজাকে সমর্থনে প্রয়োজনীয় সবকিছু করার কথাও জানান তিনি। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে লেবাননের যুদ্ধবন্ধের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন বলেও জানান এরদোগান। এরপর জানবেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নৌপথ নির্ধারণে ইরান ও ওমান কাজ করছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শাহরারা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, ওমানের সঙ্গে ইরানের আলোচনা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া দুটি আলাদা বিষয়। তিনি আরও বলেন, ওমানের সঙ্গে আলোচনা চলছে, তবে এটি মূলত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন নৌপথ নির্ধারণের একটি কৌশলগত আলোচনা। তিনি বলেন, আগে যে নৌপথগুলো ছিল সেগুলো এখন আর কার্যকর নেই, তাই নতুন একটি পথ নির্ধারণ করতে হবে। আপাতত আমরা একটি অস্থায়ী নৌপথ তৈরি করছি, যা পরে প্রয়োজন অনুযায়ী স্থায়ী নৌপথে রূপ দেওয়া যেতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা সড়কের 5 নম্বর ধারায় হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনায় ইরানের ভূমিকার কথা বলা হয়েছে। এর মধ্যে সমুদ্র থেকে মাইন অপসারণের বিষয়টিও রয়েছে। এই ধারার ভিত্তিতে ইরান ও ওমান একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। জলপথের ব্যবস্থাপনা নিয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। আরাকচি বলেন, আমরা শিগগিরই একটি সমাধানে পৌঁছাতে পারি, তবে আবারও বলছি, এই আলোচনা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া দুটি পৃথক বিষয়। তিনি আরও জানান, নতুন নৌপথ নির্ধারণ হয়ে গেলেও হরমুজ প্রণালী কবে খুলবে তা নির্ভর করবে অন্যান্য কিছু শর্ত পূরণের ওপর, আর এসব শর্ত যুক্তরাষ্ট্রকে পূরণ করতে হবে। এরপর জানবেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 শিশু রয়েছে। শনিবারের অর্থাৎ 15 আগস্টের এ হামলাকে গত জুনে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া চুক্তির পর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আনসার গ্রামে একটি বাড়িতে ইসরায়েলি বিমানের হামলায় 7 জন নিহত হন। একই দিনে দেশ জাহরানি গ্রামে আরেক হামলায় 4 জন নিহত ও 17 জন আহত হন। সব মিলিয়ে হামলায় আহত হয়েছেন 19 জন। আগামী মাসের শুরুতে ইতালি রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে 8ম দফার সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে। এর ঠিক আগেই হামলা চালানো হলো। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, শনিবারের হামলা আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টার বিরুদ্ধে স্পষ্ট বার্তা। তিনি দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানান। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, চুক্তি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনের কারণে আনসার গ্রামে একটি পুরো পরিবার নিহত হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াজ সালামও হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলকে এই অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আনসার গ্রামের হামলায় নিহত ব্যক্তিরা কোনো সামরিক অবকাঠামোর অংশ ছিলেন না এবং নিহত নারী ও শিশুরাও কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না। লেবাননে ইসরায়েলি হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে অপমানজনক সরাসরি আলোচনা বন্ধ করতে লেবাননের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের হামলা চুক্তি লঙ্ঘন এবং নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা আর চলতে দেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে। সংগঠনটি আরও অভিযোগ করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের দেশের রাজনৈতিক অবস্থান শক্ত করতে যুদ্ধ আরও বাড়াতে চাইছেন।